বাংলাদেশের এখন যে পরিস্থিতি, আমরা যদি আসলে ভারতের একটা অঙ্গরাজ্য হতাম তাহলে অন্তত আমাদের ভোটের জন্য হলে আমাদেরকে পানি দিতে হতো। নরেন্দ্র মোদীর তো বাংলাদেশ থেকে ভোট লাগে না, পশ্চিমবঙ্গ থেকে লাগে। কাজে সে মমতা ব্যানার্জি যা বলবে সেটাই হবে। পশ্চিমবঙ্গ যদি বলে তারা পানি দিবে না, তাহলে তারা পানি দিবে না। মোদী মমতাকে দেখাবে, মমতা মোদীকে দেখাবে। মোদী এমন ভাব করবে মমতার কারণে হচ্ছে না, মমতা এমন ভাব করবে মোদীর কারণে হচ্ছে না। কিন্তু তার মধ্য দিয়ে যে আমরা প্রতিনিয়ত লসে পড়ছি, আমরা যে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই হিসাব কে করবে? বাংলাদেশ যদি ভারতের একটা অঙ্গরাজ্য হইতো তাহলেও বাংলাদেশের সাথে এই ট্রিটমেন্ট করা যাইতো না, যেটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হওয়ার পরেও বাংলাদেশের সাথে করা হচ্ছে। বাংলাদেশকে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা, কোনো ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না। আর তিস্তার পানি পাওয়ার আগ দিন পর্যন্ত আমি বিশ্বাস করি না যে আমরা তিস্তার পানি পাবো। কারণ এই নাটক গত 50 বছরের নাটক। গত 50 বছরে ভারতের বহু রদবদল হয়েছে, বাংলাদেশের বহু রদবদল হয়েছে, কিন্তু তারা এই ব্যাপারে ফিক্সিয়েটেড যে তারা কোনোভাবেই তিস্তার পানি আমাদেরকে দিবে না। এই অবস্থায় বাংলাদেশের সরকারের যে অবস্থান নেওয়া দরকার ছিল সে অবস্থান নিতে তারা অক্ষম, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার না। তাদেরকে ক্ষমতায় টিকে থাকার জন্য এই নয়াদিল্লির মুখাপেক্ষী হয়ে থাকতে হয়, এবং যেহেতু নয়াদিল্লির উপর তাদের গদি নির্ভর করে, কাজে নয়াদিল্লি যা বলবে তা মেনে চলতে তারা একরকম বাধ্য। তাদের এখানে সেভেন সিস্টার্স এর সাথে তাদের এক ধরনের একটা সম্পর্ক আছে, যেখানে প্রত্যেকটা রাজ্যেই আমরা দেখছি যে এই সেভেন সিস্টার্স যে 7টা রাজ্যকে বলা হচ্ছে সেখানে কম বেশি স্বাধীনতাকামী আন্দোলন রয়েছে। তো বাংলাদেশ হিসেবে আমাদের আসলে এই স্বাধীনতাকামী আন্দোলনের পক্ষে বা বিপক্ষে কোনো দিকেই থাকার কথা না, অন্তত আমরা যদি রাষ্ট্রীয়ভাবে বা ডিপ্লোম্যাটিক্যালি চিন্তা করি। কিন্তু এই কাজে আসলে আমরা সেভেন সিস্টার্সের স্বাধীনতাকামী আন্দোলনগুলিকে দমন করতে ভারতের ক্রীড়নকে পরিণত হচ্ছে কিনা এটা নিয়েও চিন্তা করার জরুরত আছে। কারণ এটা করতে গিয়ে আমরা তো চাই না যে সেভেন সিস্টারের যে সন্ত্রাসী সংগঠনগুলা বা মত পার্থক্য অনুযায়ী স্বাধীনতাকামী সংগঠনগুলা, সেই স্বাধীনতাকামী সংগঠনগুলার সাথে আমাদের কোনো বিরোধ সৃষ্টি হোক বা তারা আমাদের বর্ডারের ভিতরেও কোনো কিছু করুক। কিন্তু সেইগুলাকে নেগোশিয়েট করার জন্য যে মেরুদণ্ডের জোর প্রয়োজন, সেই মেরুদণ্ডের জোর এই সরকারের নাই। ফলে আসলে আমরা ক্রমাগত একটা ভেসেল স্টেট বা একটা কলোনিতেই পরিণত হচ্ছে। যদি না জনগণ এই ব্যাপারে একটা চূড়ান্ত আন্দোলন গড়ে তুলতে পারে, তা না হলে আসলে আমাদের পরিণতি বিভিন্ন বড় দেশের পাশে থাকা যে ছোট ছোট দেশগুলা যাদের ভবিতব্য কলোনিতে পরিণত হওয়া, সেই কলোনিতে পরিণত হওয়াই আমাদের ভবিতব্য হবে। এবং মুক্তিযুদ্ধের চেতনার জন্য এর থেকে ট্র্যাজিক কোনো কিছু হইতে পারে না। যদি মাওলানা ভাসানীর কথা অনুযায়ী বলি, তাহলে আসলে আমরা যে পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছিলাম সেটা দিল্লির দাসত্ব মানার জন্য না, দিল্লির দাসত্বের বিরোধিতা করাই এই মুহূর্তে মুক্তিযুদ্ধের আসল চেতনা। একটা দেশ তার পণ্য বা তার মানুষ বহন করবে, এইটা যে কোনোভাবেই হইতে পারে না বিষয়টা এমন না। আমরা দেখি যে ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে কিন্তু বর্ডার একেবারে নাই বললেই চলে, এবং তারা নিজেদের দেশগুলোর অভ্যন্তর দিয়ে, মানে একটা দেশের অভ্যন্তর দিয়ে আরেকটা দেশ তাদের মাল সামান বহন করে নিয়ে যায়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই পুরো প্রক্রিয়াটা কোনোভাবেই সম একটা অধিকারের জায়গা থেকে হচ্ছে না। মানে আমি যদি বলি যে চুক্তিগুলো অসম হচ্ছে তাহলে অনেক কম বলা হয়ে যাবে। অসমতার মাত্রাটা এরকম যে বাংলাদেশকে আসলে এখন দেখলে আপনার ভারতের একটা কলোনি বা উপনিবেশ বলে মনে হবে। আপনি দেখেন যে আমি আমার গোটা দেশের অ্যাক্সেস তাকে দিয়ে দিছি, সে বঙ্গোপসাগরের পাশ দিয়ে একটা জায়গা দিয়ে তার ট্রেন নিয়ে এসে সেভেন সিস্টার্স পর্যন্ত তার মাল যেগুলো সেগুলো সে বহন করবে, এবং এই বহন করার সাথে সাথে তার লোকজন যাবে আসবে। তো এইটা তো আসলে তখনই হইতে পারে যখন আমার দেশের মানুষ সে যখন ভারতে এরকম অনায়াসে যাতায়াত করতে পারে। কিন্তু আমরা তো দেখি যে ভিসার জন্য ভারতের যাওয়ার জন্য আমরা যাদের অভিজ্ঞতা আছে ভারতের ভিসা তোলার নানান সময়, আমরা তো দেখি যে আমাদেরকে পোটেনশিয়াল সন্ত্রাসীর মতো করে ট্রিট করা হয়। এবং তার চেয়েও বড় কথা যে আসলে আপনি একদিকে ইউরোপিয়ান ইউনিয়নের মতো ইন্টিগ্রেশন চাবেন ইন্টার কানেক্টেডনেস বাড়ুক, আর একদিকে আপনি বর্ডার ক্রস করা কোনো মানুষকে কোন রকম কারণ ছাড়া গুলি করে মেরে ফেলবেন, এটা তো হইতে পারে না। মানে ফেলানি খাতুনের ঘটনা হয়তো 13 বছর আগে, কিন্তু প্রতিদিনই কোনো না কোনো ভাবে কোনো না কোনো বাঙালি বর্ডারে হেনস্থার শিকার হচ্ছে। কাজে একদিকে আমার বর্ডারে লোক মারা যাবে, একদিকে আমি কোনোভাবেই তার দেশে ব্যবসা করতে পারবো না, কিন্তু সে আমার দেশে গোটা ব্যবসা করে নিবে। এইটা চূড়ান্ত অসম একটা চুক্তি। যদি একটু ছোট্ট করে বলি যে ধরেন আমাদের এখানে তারা সেভেন সিস্টার্স এর যে 7টা রাজ্য, সেই রাজ্যগুলোতে নিজেদের মাল সামান নিয়ে যেতে চায় দেখে তারা আমাদের দেশের ভিতর দিয়ে একটা ট্রানজিটের ব্যবস্থা করছে। অথচ চিকেন স্নেকের যে অঞ্চলটা, ওই অঞ্চল দিয়ে আমরা যদি জাস্ট কিছু কিলোমিটার
ট্রেন যাতায়াত করতে পারি, মানে ট্রেনের ব্যবস্থা হয়, তাহলে আমরা অনায়াসে স্থলবন্দরের মধ্য দিয়েই নেপালের সাথে ব্যবসা করতে পারি। কিন্তু সেই সুযোগ তো ভারত আমাদেরকে কোনোভাবেই দিবে না। নেপালের সাথে ব্যবসা করার জন্য নিজের দেশের ভিতর দিয়ে আমাদেরকে ট্রেন নিয়ে যাইতে দেওয়া তো অনেক পরের কথা। আমাদের দেশের ন্যায্যতম অধিকার যেগুলো যেমন আমরা আমাদের পানিটা পাবো, তিস্তার যে পানি সে পানি আমরা পাবো, আমরা গঙ্গার পানি পাবো, সেই কাজটিও তো হচ্ছে না। গত 15, 20, 25 বছর ধরে নানান কথা বলে নিজেদের দেশের রাজনীতির নানান অভ্যন্তরীণ বিষয়বস্তু বলে সেটা ঠেকিয়ে রাখা হচ্ছে, কিন্তু আমরা আমাদের যে পানির ন্যায্য ভাগ, যে ন্যায্য মালিকানা, সেটা পর্যন্ত পাচ্ছি না। কাজে আমার কাছে মনে হয় এটা খুবই অসম একটা চুক্তি, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে ভারতের উপনিবেশে পরিণত হচ্ছে।